4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি প্রায় শেষ। কাল রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত, তাই ইতোমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রী চাপ। প্রতিটি ট্রেনেই ছিল প্রায় যাত্রীতে ঠাসা। তারা বলছেন এবার সরকারি ছুটি বেশি থাকায় অনেকটাই স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় অনেকে এখন ঢাকা ছাড়ছেন। তাদের সংখ্যাও কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অফিস আদালত। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাহিদ, রাজধানী মুখ্য মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। রাজধানীমুখী মানুষের ভিড় অনেকটাই দেখা গেছে। সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় ঢুকেছে প্রতিটি ট্রেনই মানুষের একদম প্রচুর মানুষ নিয়েই সেই সব ট্রেন কিন্তু ঢাকায় ঢুকেছে, পরিপূর্ণ ছিল মানুষে। এছাড়া যাওয়ার সংখ্যাও কিন্তু বেশি। ঈদের ছুটির সেই 10 দিন পরেও মানুষ এখনও সেই বাড়িতে যাচ্ছেন যারা ছুটি পাননি। বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন, যেসব প্রতিষ্ঠান ছুটি তখন হয়নি যাদের, তারা এখন তাদের গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। সকাল থেকে মানুষের যাওয়া এবং আসা সেই দুটোই কিন্তু রয়েছে। তো কিছুক্ষণ আগে নরসিংদী থেকে যে ছেড়ে আসা ট্রেনটি ছিল, আমরা দেখাচ্ছি যে পেছনে এখনও মানুষজন একদম পরিপূর্ণভাবেই তারা ঢাকায় ঢুকেছেন। এছাড়া তারা বলছেন যে স্বাচ্ছন্দ্যে এবার তারা ঈদ আনন্দ উদযাপন করেছেন, কারণ গতবারের তুলনায় এবারের ছুটিটা বেশি হওয়ায়, এছাড়া প্রতি বছরের ন্যায় এবারের ছুটি কিন্তু অনেকটাই বেশি ছিল, তাই ধাপে ধাপে মানুষজন এসেছেন এবং স্বাচ্ছন্দ্যে এসেছেন। এছাড়া এবারের সেই শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু তেমন একটি ঘটেনি। স্টেশন থেকেও জানানো হয়েছে যে যাওয়া এবং আসা যে প্রতি বছরই শিডিউল বিপর্যয়ের কথা বলা হয় সেটি কিন্তু এবার নেই। মানুষজন বলছে যে তারা স্বাচ্ছন্দ্যে এবার এসেছেন, কারণ গরমও প্রচুর ছিল এবার। সেই প্রচণ্ড গরমে কিন্তু মানুষজন আসা এবং যাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু যে মানুষের যে স্বস্তি সেটি কিন্তু অনেকটা লক্ষ্য করা গেছে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। মালিহা। সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 9:45 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টা লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে গতকাল অধ্যাপক ইউনূস বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এছাড়া তিনি সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। এই সফরে অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। ঈদুল আজহার ছুটিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর এপিবিএন সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এই বিষয়ে কথা বলেন। উপদেষ্টা জানান, এপিবিএন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না জানিয়ে তিনি বলেন, এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকার প্রয়োজন আছে। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দু একটি ছোটখাটো দুর্ঘটনা ছাড়া দেশবাসী এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দুই একটা ঘটনা যে ঘটে নাই তা না, দুই একটা চুরি হয়েছে, দুই একটা চিন্তাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই।
10 দিন ঢাকায় চামড়াবাহী যানবাহন প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা থাকায় কাঁচা চামড়ার দ্বিতীয় বৃহত্তম মার্কেট নাটোরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। স্থবির হয়ে পড়েছে কেনাবেচা, নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে চামড়া। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের চকবদ্যনাথ চামড়া মার্কেটের প্রতিটি আড়ত ঠাসা কাঁচা চামড়ায়। স্থান সংকুলন না হয় চামড়ার স্তূপ ঠেকেছে আড়তের বাইরের রাস্তায়ও। ঈদ শেষে 10 দিন চামড়াবাহী পরিবহন ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কাঁচা চামড়া নিয়ে ব্যবসায়ী আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ। এরই মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে লবণজাত কাঁচা চামড়াবাহী পরিবহন আসছে নাটোরের মার্কেটে। গরুর চামড়ায় খুব একটা সমস্যা না হলেও ছাগল, বকরি ও ভেড়ার চামড়া দীর্ঘদিন পড়ে থাকায় মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। 10 দিন চামড়া ঢাকায় না যাওয়ার কারণে সারা দেশের খাসি বকরির চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লবণচাট হয়ে যাচ্ছে। এটা অনেক বড় ক্ষতি। আরও সবচেয়ে বড় ক্ষতি, ঢাকার ট্রেনারি মালিকরা প্রত্যন্ত অঞ্চলে আসছে না। এই কাঁচা চামড়া, এই এক লবণের চামড়াগুলা এই ঢাকা যদি সাথে সাথে না যায় তো এই চামড়াগুলা যে নষ্ট হয়ে যাচ্ছে, এতে ওই ব্যবসায়িকেরও ক্ষতি, ট্রেনারিরও ক্ষতি। সরকারের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান ব্যবসায়ীদের। যেগুলা কাঁচা চামড়া আমরা কিনছিলাম, এদের দিন এগুলো সমস্ত চামড়া আমরা লবণজাত করছি, কিন্তু ব্যাংক যে 10 দিন বন্ধ, এটা একটা সরকারের আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত। তথ্য বলছে দেশের মোট চামড়ার 40% নাটোরের এই মার্কেট থেকে সরবরাহ করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর পোস্তায় আছেন আমাদের সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, তার কাছে চলে যাচ্ছি। সেলিম, আড়ত থেকে চামড়া বিক্রি শুরু হয়েছে কিনা, আর হলে কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। মালিহা, আজকে গতকাল থেকে আসলে এই ট্যানারি এখানে লবণজাত চামড়া বিক্রি শুরু হয়েছে পোস্তা থেকে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে দুটি আপনার আড়ত খালি করা হচ্ছে এবং এই চামড়াগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে তোলা হচ্ছে। এগুলো নিয়ে যাওয়া হবে আপনার সাভারের যে হেমায়তপুরের চামড়া শিল্প নগরী, সেখানে। এই দুটি আড়তে আসলে ট্যানারিগুলো অর্থাৎ এই চামড়াগুলো কত টাকায় বিক্রি হচ্ছে সেটি আমরা সঠিক তথ্য জানতে পারিনি, কারণ এই দুটি আড়তের মালিকরা আসলে কেউ নেই। এখানে বেঙ্গল ট্যানারির দুজন প্রতিনিধি রয়েছেন, তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আসলে এগুলো কত টাকায় বিক্রি হচ্ছে। তারা যেটি জানিয়েছেন যে এই ট্যানারিগুলো আসলে এই চামড়াগুলো তারা অনেক আগে কিনে রেখেছিলেন এবং লবণজাত তারা আসলে সহায়তা করেছেন, অর্থাৎ তারা এটি সরাসরি টাকা দিয়ে কিনছে না, সেটি তারা জানাচ্ছেন। কিন্তু আমাকে একটি সূত্র জানিয়েছে যে এই ট্যানারিগুলো আসলে তারা কিনে নিচ্ছেন, আজকে কিনে নিচ্ছেন। তবে কত টাকা আসলে চামড়াগুলোর দাম পড়ছে সেটি আসলে সঠিক তথ্য আমরা আসলে জানতে পারছি না। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে ঈদের সময় অর্থাৎ ঈদের দিন কিন্তু প্রতি পিস ট্যানারি চামড়া কিন্তু তারা এখানে পোস্তার আড়ত দ্বারা কিনেছেন 800 থেকে 1000 টাকার মধ্যে। অর্থাৎ এই যে চামড়া এখানে কিন্তু প্রসেস করতে একটা বড় খরচ রয়েছে, লবণজাত করতে কিন্তু আরও 3 থেকে 400 টাকার মধ্যে খরচ হয়। কিন্তু সরকার কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছে 1350 টাকা প্রতি পিস, অর্থাৎ বর্গ ফুট প্রতি চামড়া কিন্তু ঢাকায় 60 থেকে 65 টাকায় বিক্রি করার কথা। অর্থাৎ এখন এই লবণজাত করার পর একটি লবণজাত চামড়া দাম পড়ার কথা হলো 1200 থেকে 1300 টাকার মধ্যেই পড়বে। তবে এখানে যারা আড়তদার রয়েছে, অন্যান্য আড়তদার রয়েছে, তারা কিন্তু ট্যানারি মালিকদের অপেক্ষায় রয়েছেন, তারা ট্যানারি এই চামড়াগুলো বিক্রি করবেন। তারা যেটি জানাচ্ছেন যে যদি 1350 টাকায় বিক্রি করা হয় তাহলে খুব বেশি একটা লাভ হবে না, অর্থাৎ কিছুটা লাভ হবে, তবে সেটা কিন্তু যৌক্তিক লাভ তারা বলছে না। তারা বলছে যে ট্যানারি মালিকদের কাছে এক ধরনের সমঝোতা করতে হবে, অর্থাৎ সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তার থেকে আরও 200 থেকে 300 টাকা হয়তো তাদের বাড়তি দাম নিতে হবে, না হলে এখানে যে প্রসেস করা অর্থাৎ চামড়া লবণজাত করা সেটি করে তারা খুব বেশি লাভবান হবে না। এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই পোস্তায় কিন্তু গত কয়েক বছর আগেও প্রায় 250টার মতো এখানে আড়ত ছিল, এখন কমতে কমতে সেটি 20 থেকে 25টায় দাঁড়িয়েছে। অর্থাৎ এই যে প্রায় 200টার বেশি আড়ত বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু একটা বড় কারণ হলো তারা আগে যে চামড়াগুলো বিক্রি করেছে ট্যানারি মালিকদের কাছে সেই টাকা কিন্তু ঠিকঠাক মতো তারা বুঝে পাননি। এখন পর্যন্ত তারা 100 কোটি টাকার উপরে এই ট্যানারি মালিকদের কাছে পান। এই যে এবার যে চামড়া বিক্রি হচ্ছে সেটা যদি ঠিকঠাক মতো দাম না পান তাহলে সামনে হয়তো আরও এখানে যে আড়ত রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো মালিহা, এই ছিল আমার কাছে এই পোস্তা থেকে চামড়া বিক্রির খবর। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, রোগীদের নিয়ে চিকিৎসকরা কি বলছে জানাবেন।
মালিহা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লম্বা একটি সারি, এই সারিটি হচ্ছে মূলত কোভিড টেস্টের জন্য। দীর্ঘদিন পরে আমরা 2022 সালের পরে এই ধরনের একটি সারি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যে ডেডিকেটেড যে হাসপাতাল, এটি হচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল করোনার জন্য। এই সারি দীর্ঘদিন প্রতিদিনই প্রায় লম্বা হচ্ছে। আমরা এর আগে জানি যে প্রায় 10 জন 14 জন এই ধরনের শনাক্ত করা হচ্ছিল। গতকালকে আমরা যেটি জানি যে 2 জন মৃত্যুবরণ করেছেন এবং এর আগে বৃহস্পতিবার জানি যে 1 জন মৃত্যুবরণ করেছেন। এর পরবর্তীতে করোনা নিয়ে একটি ব্রিফিং হয়েছিল, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি আমাদেরকে বলেছিলেন যে তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে এই ডেডিকেটেড হাসপাতালটি চালু করেছেন। একই সাথে এখানে যে শুধুমাত্র করোনার পরীক্ষা হচ্ছে তা নয়, এর পাশাপাশি এখানে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর পরীক্ষাও কিন্তু হচ্ছে। যেহেতু আশঙ্কাজনকভাবে এই ডেঙ্গু এবং করোনার সাথে সাথে চিকুনগুনিয়ার সংখ্যাও বাড়ছে, সে কারণে এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের যে সংকুলান রয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা এর সংকট দেখতে পারিনি। আমরা জানি যে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য যে সেবা সংস্থা রয়েছে তাদের থেকে বেশ কিছু 10,000-এর বেশি অ্যান্টিজেন টেস্টের যে কিট, সেই কিটটি নেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশে কিন্তু এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট আনার জন্য আমদানি করার জন্য কিন্তু একটি অর্ডার দেওয়া হচ্ছে, সেটি আমাদেরকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে আগের যে স্বাস্থ্যবিধিগুলো মানার 13টি নির্দেশনা সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। গণপরিবহনে যেন একসাথে না যাওয়া হয়, দূরত্ব মানা হয়, মাস্ক পরা হয়, কিংবা জনসমাবেশ বা জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলার যে কথাগুলো সেগুলো কিন্তু আবারও বলা হচ্ছে। পিপিই প্রস্তুত রাখা হয়েছে, ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে এবং স্থলবন্দর থেকে শুরু করে বিমানবন্দর বিভিন্ন জায়গায় যে থার্মাল স্ক্যানার এবং থার্মাল স্ক্যানিং এবং বডি স্ক্যানিং সেগুলো কিন্তু করা হচ্ছে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে কিন্তু এই হাসপাতালটি কিন্তু এই ধরনের মানুষের সমাগম অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট যেটি ভারত থেকে এসছে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে উপসর্গ বোঝা যায় না, সেই বিষয়টি নিয়েও কিন্তু ডাক্তাররা বারবার সচেতন করছেন। এবং আপনি জানেন যে এখন যে অবস্থা, সেই অবস্থা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আরও বেশ কিছু সরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু কিট সরবরাহ করা হবে। সেখানেও ডেডিকেটেড যে নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সেখানেও একইভাবে সেগুলো সেখানেও মোতায়েন নিয়োজিত করা হবে, সেই বিষয়টিও আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিয়মিত ব্রিফিং হচ্ছে না। অনেক চিকিৎসক বলছেন এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছুই নেই আসলে এই করোনার। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মালিহা, আপনি পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি দুর্ঘটনা ও বিকল হাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি রয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একযোগে উত্তরের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে। বাড়তি যানবাহনের চাপে যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীর গতি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট তীব্র আকার ধারণ করে। এদিকে মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতির সৃষ্টি হয়। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হয়। অপরদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট পরিস্থিতি তৈরি হয়নি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঈদের ছুটি শেষে মহাসড়কে যানজটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু এই যে যানজট, এই যানজট কিন্তু মূলত শুরু হয়েছে আজ ভোর থেকে। আপনি জানেন যে আজকেই তো সরকারি ছুটির শেষ দিন, কালকে থেকেই মানুষ রাজধানীতে ফিরছে। সে কারণে কিন্তু এমনিতেই যানবাহনের চাপ অনেকটা বেশি, বিশেষ করে ঢাকামুখী যে লেন রয়েছে। তো আমি সকাল পুলিশের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে যমুনা সেতুর উপরে রাত্রে একাধিক সড়ক দুর্ঘটনার শিকার হয় যানবাহন, এবং কি মহাসড়কের বিভিন্ন স্থানেও কিন্তু ভোর রাত পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হয়, যার কারণে কিন্তু এই যানবাহনের সৃষ্টি হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 9টা পর্যন্ত যানবাহনের মাত্রা কিন্তু খুব তীব্র ছিল। 9টার পর থেকে যানবাহন ধীরে ধীরে চলা শুরু হয় এবং বেলা 11টার দিকে প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে এখনও পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে এবং
পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এই মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং মহাসড়ক স্বাভাবিক রাখতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আরেকটি তথ্য জানাই, এই মহাসড়কে গত 24 ঘন্টায় কিন্তু 49,000-এর উপরে যানবাহন চলাচল করেছে। তো এতেই বোঝা যায় যে আসলে এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তো আমার কাছে ছিল এই মহাসড়কের সর্বশেষ তথ্য। মালিহা। নেত্রকোনা জেলার হাওর বেষ্টিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলায় শুকনো মৌসুমে একরূপ আর বর্ষায় তার ভিন্ন রূপ। বর্ষা আসতে না আসতেই হাওরের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে ঢেউ খেলে অথৈ জলরাশিতে। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই হাওরে ভিড় জমান দর্শনার্থীরা। নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের পাঠানো রিপোর্ট। স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন মিনি কক্সবাজার। সমুদ্রের মতোই বিশাল জলরাশি, মাঠ ঘাট সড়ক সব পানিতে একাকার। বর্ষা মৌসুমে এমন দৃশ্যের দেখা মিলে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে। ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই হাওর। বিভিন্ন স্থান থেকে এখানে আসেন পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান ট্রলার এবং ছোট ছোট নৌকায়। এই হাওরের সৌন্দর্য মূলত জেগে ওঠে বর্ষাকালে। পানিতে ভাসমান বালই ব্রিজের দুই প্রান্তে প্রায় 2 কিলোমিটার ডুবন্ত সড়ক। এই ব্রিজের উপর দাঁড়িয়ে ভ্রমণ প্রেমীরা উপভোগ করেন হাওরের সৌন্দর্য। বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে। পানির সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত আমরা এখানে এসেছি। চারদিকে পানি থই থই করতেছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আসলে সবাই এদিকে ঘুরতে আসে। আমাদের এলাকায় কিন্তু আমাদের আসা হয় না, বিভিন্ন স্থানে যায়, কিন্তু অথচ আমগো এলাকায় যে এত সুন্দর এই সৌন্দর্য আছে এটা আমাদের না দেখলে বুঝতে পারতাম না। এইবার প্রথম আসলাম পরিবারদেরকে নিয়ে, আইসা অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা। ভালো মানের খাবার, হোটেল ও রেস্ট হাউসেরও অভাব রয়েছে। তবে এখানে যারা পর্যটন যারা আসে এখানে আসলে ওরকম দোকানপাট বা আবাসন ব্যবস্থাপনা খুবই কম। মনে হচ্ছে যে আরেকটু দেখা যে জায়গার একটু উন্নত করার দরকার, যেন মানুষ এসে বসতে পারে, বিভিন্ন দোকানপাট একটু সুন্দর ব্যবস্থাপনা করার দরকার। প্রতিদিন 10,000-15,000 লোক হইতেছে, আর ওরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে উচিতপুর ঘাটেই থাকে ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা। সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে স্পিডবোট। এনটিভি নিউজ ডেস্ক। আইন মন্ত্রণালয় দ্রুত ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি একথা জানান। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় 3টি লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানান আসিফ নজরুল। প্রতি বছর দেশের বিভিন্ন আদালতে 5 লাখের বেশি মামলা হয় এবং 34,000 মামলা পরিপূর্ণভাবে নিষ্পত্তি হয় বলেও জানান তিনি। সাধারণ মানুষের আইনগত নানা জটিলতা থেকে দ্রুত সমাধান দিতে নেয়া নানা উদ্যোগের কথাও জানান আইন উপদেষ্টা। সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে যদি দক্ষ করে গড়ে তোলা যায় তবে 1 লাখ থেকে 2 লাখ মামলা অতিরিক্ত নিষ্পত্তি করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানতে আমরা এখন যাচ্ছি মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। রোগীদের নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনাকে জানিয়েছিলাম যে এর আগে পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তিনি একজন ডাক্তার। তিনি বলেছেন যে নতুন যে ভ্যারিয়েন্টটা ভারত থেকে এসেছে 3.1.1 সেটি আসলে একটু খুব দ্রুতই আক্রমণ করে, সেটি হচ্ছে ফুসফুসে আক্রমণ করে। আগে যেটি নাকের মাধ্যমে কিংবা গলার মাধ্যমে তারা পিসিআর টেস্টের মাধ্যমে বা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে একটি নমুনা সংগ্রহ করতে পারেন, কিন্তু এখন সেটি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেটি নাক কিংবা গলা আক্রান্ত না করে সরাসরি ফুসফুসে গিয়ে আক্রান্ত করছে, যেটি হচ্ছে
একটু সিভিয়ার অবস্থা বলা যায়। তবে আসার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত যে 1 তারিখ থেকে যে পরীক্ষাগুলো চলেছে তাতে 4 তারিখে এবং পরবর্তীতে গতকাল এবং আজকে কি বেশ কিছু আক্রান্তের খবর পাওয়া গেছে, তবে সেটি খুব বেশি নয়। এখানের পরিচালক তিনি বলেছেন যে আগামীতে যে এই সংক্রমণ যাতে না বাড়ে সেদিকে সচেতনতার দিকে জোর দিতে হবে। যদি বাড়ে সেক্ষেত্রে তাদের যে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে সেটির খবর তিনি আমাদেরকে জানিয়েছেন। এটি হচ্ছে রেড জোন। আমি যে বিশেষায়িত যে জায়গাটি আছে সেখানের এই রেড জোন, এখানে কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টের শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই আমাদের পিছনে দেখতে পাবেন যে এখানের যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের বেশ কয়েকটি বুথ খোলা হয়েছে। সেই বুথে সকাল থেকে কিন্তু অসংখ্য মানুষ এখানে আসছেন এবং তারা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের কোভিড পজিটিভ কিনা সেই বিষয়টি দেখার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত উদ্বেগজনক নয় পরিস্থিতি বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষ। কাল থেকে পুরো দমে খুলবে অফিস আদালত। তাই ইতিমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এতে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। দেশের বিভিন্ন সড়কে ধীর গতিতে চলছে যাত্রীবাহী পরিবহন। তবে রেলপথ ও লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ থাকলেও স্বস্তির কথা বলছেন তারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের সব জেলা থেকে একযোগে কাজে ফেরার তাগিদে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারি। ধীরগতিতে চলছে সব পরিবহন। বাড়তি যানবাহনের চাপে যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এদিকে মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়। এতে কাজে ফেরা মানুষ দুর্ভোগে পড়ে। তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যাত্রীদের স্বস্তি দিয়েছে। পদ্মা সেতুতে যানবাহনে ধীরগতি থাকলেও যাতায়াত ছিল স্বস্তির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 100 কিলোমিটার অংশে যানজট নেই, তবে বেড়েছে গাড়ির চাপ। শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীর চাপ। প্রতিটি ট্রেনে ছিল যাত্রীদের ঠাসা। যাত্রীরা বলছেন এবার সরকারের ছুটি বেশি থাকায় অনেকটাই স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা। এর আগে ট্রেনে ওঠা অনেক কষ্টকর ছিল, এবার আমরা রিল্যাক্সে উঠছি। যাওয়ার সময় রিল্যাক্সে গিয়েছি, আবার আসার সময় রিল্যাক্সে উঠেছি। এই পরবর্তী সে ঈদ করে তো অবশ্যই আনন্দের মজার, সবার সাথে ভালো, মানে সবার সঙ্গে ঈদ করতে ভালো লাগছে। ঢাকায় ফেরার পাশাপাশি ঈদের ছুটি না পাওয়া অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জাফলং সহ সিলেটের 5 পাথর কোয়ারি ইজারা দেবে না সরকার। শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টারা জানান, পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পার্থ শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তারা। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসানের গাড়ি আটকে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে স্থানীয় শ্রমিকরা। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও 63 জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে লালমনিরহাটের 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে 12 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে ভোরে পঞ্চগড়ের মিরগড়, মিস্ত্রিপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 16 জনকে পুশ ইন করা হয়েছে। আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি। অপরদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসা সীমান্ত দিয়ে 23 জনকে পুশ ইন করা হয়। আর মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে 12 জনকে পুশ ইন করেছে বিএসএফ। চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত
3 জনকে 8 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী জানায় শুক্রবার সকালে অস্ত্রের মুখে মোহাম্মদ হারুন ও তার 2 ছেলে নোমান ও মাইমকে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় সেনাবাহিনীকে জানানো হলে সঙ্গে সঙ্গে অভিযানে নামে তাদের একটি দল। পরে অপহৃতদের একজনকে 5 লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার জন্য পাঠালে সেনাবাহিনীকে জানানো হয়। স্থানীয় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে 36 সদস্যের একটি দল পরে তাদের উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান চলছে। মংলা বন্দরে এসেছে বিশ্বখ্যাত হেভি লিফট ভেসেল জাম্বো কিনেটিক। নেদারল্যান্ডসের পতাকাবাহী এমভি জাম্বো কিনেটিক নামক হেভি লিফটের এ জাহাজটি ধারণ ক্ষমতা 1500 মেট্রিক টন। জাহাজটিতে 2টি ক্রেন রয়েছে। একসাথে 3000 মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে ক্রেন দুটির। এ জাহাজটিতে করে 4টি অ্যাঙ্কারেজ বোট ও একটি ক্রেন রিক্সপোর্ট করা হচ্ছে। এর মধ্যে একটি অ্যাঙ্কারেজ বোটের ওজন 440 মেট্রিক টন আর ক্রেনের ওজন 50 মেট্রিক টন। বিশ্বে এটি হেভি লিফটের প্রথম জাহাজ। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল যারা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ তার পরিবারকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তারা রূপগঞ্জে ব্যবসায়ী বাদল হত্যাকাণ্ডের ঘটনায় মাহবুবুর রহমান মাহবুবকে ফাঁসানোর চেষ্টা করছে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। এ সময় বক্তারা তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। নানা শ্রেণী পেশার মানুষ শোক সভায় উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বগুড়া সোনাতলা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিগদায়ের ইউনিয়নের সুখানপুর হাই স্কুল মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। খেলায় ছাত্রদল একাদশ 3-2 গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নির্বাচন নিয়ে সমঝোতা হয়ে যাওয়ায় সংস্কার সহ অন্যান্য ইস্যুতেও অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কমে আসবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ তারা। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি চায় বিএনপিও। তবে সেই বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, জানাচ্ছেন ইমরুল আহসান। ঢাকার রাজনীতির আকাশের কালো মেঘ কাটে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। নির্বাচনের সময়সীমা নিয়ে টানাপোড়েনের ইতি ঘটে দুই পক্ষের ছাড়ে। যার যার অবস্থান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ঐক্যমত্যে পৌঁছায় তারা। বৈঠককে সফল উল্লেখ করে বিএনপি বলছে, ঐতিহাসিক এই সাক্ষাৎ পুরো জাতির জন্য স্বস্তি বয়ে এনেছে। সবার মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস। সবাই কিন্তু আনন্দিত, সবাই রিলিফড, সবাই রিল্যাক্সড। এটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু সারা বাংলাদেশের ভবিষ্যতের উপরে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবসময় বলেছি যে একটি শান্তিপূর্ণ উদারনৈতিক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। স্বস্তিটা কি নিয়ে সংঘাত এড়ানো গেল? আপাতত আমরা তো তাই মনে করছি। একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া, দেশে নির্বাচন হবে, মানুষ নির্বিঘ্নে তাদের যাকে খুশি তাকে ভোট দেবে। এই সাক্ষাৎ থেকে যে আউটকাম আসছে সেটাও আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে, যে এই যে অনিশ্চিত ইলেকশন নিয়ে কবে হবে আমরা যাচ্ছি। বাংলাদেশের এই গত 10 মাসে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা ছিল, এই একটা মাত্র এক মিটিংই আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বস্তি এসেছে এবং অনেক কিছুই সমস্যায় এখন আস্তে আস্তে কমতে শুরু করবে। যৌথ ঘোষণায় ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির যে কথা বলা হয়েছে, এ বিষয়ে বিএনপি বলছে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। দলের নেতারা বলছেন, বিচারে দৃশ্যমান অগ্রগতি তারাও চান, তবে তা যেন প্রশ্নবিদ্ধ না হয়।
আমরা সব রকমের অগ্রগতি দেখতে চাই, কিন্তু আমরা যেটা চাই না যে আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, যে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচার লিখে দিত এবং সেটা পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরা পাঠ করতেন, সেই বিচার ব্যবস্থা বিএনপি দেখতে চায় না। আমি সরকারে আছি, আমি সরকার জোর করে বিচার বিভাগকে দিয়ে দ্রুত আমি সমস্ত বিচার সম্পন্ন করে তারপরে গিয়ে আমি নির্বাচন করব, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে তো এটাতে যেটা ইমপ্লিকেশন আসে সেটা হচ্ছে যে সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। 8 মাসে এইটা করা সম্ভব হবে না, পরিষ্কার তো বলেই আছে। ঐক্যমতের ভিত্তিতে যেগুলো হয়ে গেছে সেগুলো করতে তো তোমার 2 সপ্তাহ লাগে না, আর যেগুলো বাকি থাকবে সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং এইটা একটা ফ্যাক্টর হবে বলে আমি মনে করি না। মানে এই সন্দেহ বিশ্বাসটা নাই না, আমি মনে করি না, কারণ ইট ইজ পসিবল। যেগুলো পয়েন্টে সর্বদলীয়ভাবে ঐক্যমতে পৌঁছেছে সেগুলো ইমপ্লিমেন্ট করবে ইলেকশনের আগে। তারা বলেন, শুধু জুলাই সনদই নয়, নির্বাচনের পরও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার এগিয়ে নেবে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যৌথ বিবৃতি দেয়ায় প্রধান উপদেষ্টার নৈতিক স্খলন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব দলের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত পরিবর্তন করায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর বিদেশের মাটিতে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবার সুযোগ নেই বলে জানিয়েছে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্য দিয়ে সংস্কার, বিচার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বেশ কয়েকদিনের টানাপোড়েনের অবসান ঘটে। তবে বৈঠকটির বিষয়ে ইতিবাচক হলেও বৈঠক পরবর্তী সিদ্ধান্ত ও যৌথ বিবৃতির সমালোচনা করছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সরকার প্রধান হয়ে কোনো দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সুযোগ নেই বলে জানান এসব দলের নেতারা। একদিকে গভর্নমেন্ট, আরেকদিকে একটি দল, তাহলে বাকি দলের অস্তিত্ব তো এখানে অস্বীকার করা হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা হিসাবে নিরপেক্ষ থাকার ওনার যে শপথ, এই নিরপেক্ষতাটা উনি হারিয়েছেন এবং উনি নৈতিক জায়গাটাও ওনার হারিয়ে ফেলেছেন। বিদেশের মাটিতে বসে যখন নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ হয়, এটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির জন্য একটা খারাপ উদাহরণ তৈরি করে। নির্বাচনের দিন তারিখ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্ধারণ করার সুযোগ নেই বলেও জানান জামায়াতে ইসলামী ও এনসিপির এই দুই নেতা। এক দলের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে মত তাদের। আগামী নির্বাচন যদি ফেয়ার ফ্রি হয়, এই জন্য যে সমতল ভূমি তৈরি করা দরকার, এটা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো কঠিন স্টেপ নিতে হবে। যেমন যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে, সচিবালয়, ডিসি, এসপি, টিওনো, ইউনো, ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং প্রধান নির্বাচন কমিশন অফিস, এই সব জায়গাতেই একটি সমতা ফিরিয়ে আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটা নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। বাংলাদেশ রাষ্ট্রটি আগে যেভাবে চলেছে, যে কাঠামোটা চলেছে, সেই কাঠামোগুলো পুনর্গঠন করে সংস্কারকে সম্পন্ন করে নতুন একটি গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে একটা কাঠামো রাষ্ট্রকে উপহার দিয়ে এই সরকার নির্বাচন আয়োজনের দিকে যাবে। জুলাই আগস্ট গণহত্যা দৃষ্টান্তমূলক বিচার, প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছে এসব রাজনৈতিক দল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের ফলে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার বিরোধ কমবে, তবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অন্য দলগুলোর সাথে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, প্রয়োজন এখন নির্বাচন ইস্যুতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐকমত্য। একই সঙ্গে তারা বলছেন, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে তা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতার উপর। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার লন্ডন বৈঠকের আলোচ্য বিষয় সহ নানা দিক নিয়ে বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
অনেকেই ওই বৈঠককে ইতিবাচক এবং ফলপ্রসূ মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব এবং ভুল বোঝাবুঝি নিরসনের ক্ষেত্রে ওই বৈঠক হতে পারে কার্যকর। আমাদের সীমান্তের ওপারের যে দেশ, সেই দেশ থেকে একটা চেষ্টা চালানো হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেন ব্যর্থ হয়। নানা ধরনের উস্কানি, নানা ধরনের কুপরামর্শ দেওয়া হয়েছে গোপনে বা বিভিন্নভাবে। এখন যেটা ঘটলো সেটা হচ্ছে আপাতত আমরা এই বিপজ্জনক অবস্থা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। নিশ্চয়ই বরফ তো একটা গলেছে, মুখোমুখি দাঁড়িয়ে গেছিল, আন্দোলনের থ্রেট দিচ্ছিল, সেখান থেকে বেরিয়ে এসছে হয়তো বিএনপি এবং প্রফেসর ইউনূসও আপনার সেটা সম্মান রেখে উনিও সরে এসছেন। কিন্তু অনেকগুলি ইস্যু বিএনপির সঙ্গে এই সরকারের আপনার দ্বিমত আছে, সে বিষয়ে কোনো কথা হয়েছে বলে প্রেস কনফারেন্সে এরকম কিছু বলা হয়নি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলা হলেও বিচার এবং সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, গতি বাড়াতে হবে এসব কাজে। সেই সাথে তাদের পরামর্শ, এখন অন্য দলগুলোকে সাথে নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। শুরু করা যাক যেখানে সহমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো দিয়ে, এবং বাকিগুলো যেগুলো কঠিন একটু বা যেগুলো নিয়ে বিতর্ক আছে, মতপার্থক্য একটু বেশি তীব্র, সেগুলো ধীরে সুস্থে সেগুলোর দিকে এগোনোটাই বোধহয় সঙ্গত হবে। সমস্ত পলিটিক্যাল পার্টির একটা কনভেনশন রাখতে পারেন, ডেকে উনি বলতে পারেন যে এই যে আমার রিপোর্ট, আমি যেগুলি কমিশন করেছিলাম আর তারা এই রিপোর্ট দিয়েছে, আমি এই রিপোর্ট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আলাপ আলোচনা করে তোমাদের ঐক্যমতের ভিত্তিতে তোমরা রিপোর্টগুলি জমা দাও। এবং আমরা আশা করব যে একটা মিটিংয়ে এটা শেষ হবে না, আরও আলোচনা হবে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরও এটাতে যোগ দেবেন এবং আশা করা যায় যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। 1.5 ঘন্টার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তরিকতা এবং বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় আলোচনার সফলতা। উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতির ওপর। আগামী দিনই বলে দেবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 18 দিন বন্ধ থাকার পর রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে সীমিত আকারের কার্যক্রম চালু হয়েছিল। সকাল থেকে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন কাজে, পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। এদিকে হাসপাতালের গেটের বাইরে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাব। গত 28 মে জুলাইয়ের লড়াইয়ে আহতদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের কার্যক্রম।